এই গরমে সবথেকে বেশি চাহিদা বেড়েছে আইসক্রিমের, আর তার সাথে সাথে বেড়েছে আইসক্রিমের বিক্রিও। তবে এইসব দোকানে আইসক্রিমের চাহিদা বাড়লেও বাড়েনি আইসক্রিমের যোগান। আমাদের এখানে যে আইসক্রিমগুলো আমরা বিক্রি করছি সেগুলো হলো টোটালি হোমমেড আইসক্রিম। উৎপাদনের শুরু থেকে একদম কনজিউমারের হাতে যাওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় জুড়ে কোল্ড চেইন মেনটেন করতে হয়। ইয়ার এন্ডে সবাই মোটামুটি 20-25 ইভেন দ্যাট অনেকেই আছে 30-40% গ্রোথ নিয়েও এই বছরটা তারা ক্লোজ করতে পারবে। গরমে স্বস্তি এনে দেয় আইসক্রিম এবং সম্পা এই যে গরমের এই সময়টা চলছে, এই সময়টাতে এসে বলা হচ্ছে আইসক্রিমের চাহিদা বেড়েছে অন্যান্য সময়ের থেকে 3 থেকে 4 গুণ, এবং একই সঙ্গে 24 ঘন্টা কাজ করেও উৎপাদক প্রতিষ্ঠান যারা রয়েছেন তারাও কিন্তু চাহিদার তুলনায় যে রকম প্রোডাকশন হওয়ার কথা সেটি হচ্ছে না। এবং তন্ময় 2,500 কোটি টাকার এই যে আইসক্রিমের বৃহৎ বাজারটি রয়েছে সেটি কিন্তু এই বছরে 25% প্রবৃদ্ধির আশা রয়েছে। তন্ময়, এ নিয়ে সান্ধ্যবাজারে রয়েছে বিস্তারিত। আর পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তন্ময় কুমার রায়। কারওয়ান বাজার, বাদামতলী, ওয়াজঘাট, এটা সবচেয়ে ফলের বড় বাজার। এখানে যদি আমরা আমটা পৌঁছাতে পারি, রেল খাত ইনকাম করবে। এক্সপোর্টের জন্য যে আমগুলো আপনারা ক্যারি করতে পারেন উত্তরা পর্যন্ত, এয়ারপোর্টে যদি আমরা পৌঁছতে পারি তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আপনারা 2500 মেট্রিক টন আম এই রেলের মাধ্যমে পরিবহন করা সম্ভব হবে। রেলের মাধ্যমে যদি যে আমগুলা যাবে, আমগুলা কিন্তু নষ্ট হবে না। আম চাষিদের এই মাল পরিবহনের যে সমস্যা, এটা উনি উপলব্ধি করতে পেরেই কিন্তু আম পরিবহনের জন্য রেলকে উনি নির্দেশ দিয়েছেন। তন্ময়, আমের যে মৌসুম রয়েছে তখন কিন্তু আম পরিবহনের জন্য ট্রেনের একটি বিশেষ সার্ভিস চালু করা হয় যেটিকে ম্যাঙ্গো ট্রেন বলা হয়। এবার সেই ম্যাঙ্গো ট্রেনের সময়সূচি এবং রুটে পরিবর্তন আনছে পশ্চিমাঞ্চল রেল। সাথে ডাক বিভাগকে কাজে লাগিয়ে কুরিয়ার সার্ভিসের সাথেও চুক্তি হতে পারে। এবং একই সঙ্গে আমের যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণ যেন ঠিক থাকে সেজন্য রেলে এসি লাগেজ ভ্যান যুক্ত করারও কিন্তু এক ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বলা হচ্ছে যে 10 জুন থেকে ম্যাঙ্গো ট্রেন চালু হতে পারে। দর্শক, সান্ধ্যবাজারের আয়োজনে এ নিয়ে আপনাদের জানাবো বিস্তারিত, তবে শুরুতেই জানাতে চাই আইসক্রিমের বাজারের খবর। দেশের 2,500 কোটি টাকার আইসক্রিমের বাজারের 90% দখল করে আছে 7টি কোম্পানি। এবছর এই বাজার 2,800 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। মার্চ থেকে জুন এই 4 মাসে মোট বিক্রির 60% আইসক্রিম বিক্রি হয়। কাজী ফখরুলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। আইসক্রিম ফেরিওয়ালার ঘণ্টা শুনতে কান পেতে রাখা দুপুর এসেছে সবার শৈশবে। শুধু মহল্লায় নয়, স্কুল গেটের সামনে রং মাখানো বরফে কাঠিওয়ালার আইসক্রিম, কোনোটিতে একটু নারিকেল আর দুধের মিশেল। কাঠের বাক্সের উপর কাঠির লটারিতে 2 থেকে 3টি আইসক্রিম জিতে গিয়ে বন্ধুদের বরফের টুকরোয় সম্মিলিত কামড়। সেই আনন্দে সাদা মেঘও যেন আইসক্রিম হয়ে উঠত। বরফের সেই রঙিন ও মালাই আইসক্রিম, টিনের সাথে তৈরি কুলফি মালাই আইসক্রিমও খুব একটা দেখা মেলে না। এসেছে আধুনিক ও নানা রঙের আইসক্রিম। এসব আইসক্রিমে হয়তো শৈশবের আবেগটা আর নেই, তবে তাতে কি, জিভের জলে তো ভাটা পড়ছে না। বর্তমানে চাহিদার শীর্ষে রয়েছে প্যাকেটজাত আইসক্রিম, তবে কোথাও কোথাও দেখা মিলেছে দেশীয় প্রযুক্তির এ পণ্য। আর এবারের গরমে যেন এর চাহিদা বেড়েছে কয়েক গুণ। ছোটবেলা থেকে আমি এই আইসক্রিমটা পছন্দ করি, আর আফটার অল এখন তো অনেক তাপমাত্রা বেশি, তো ফ্রিজে হালকা ঠান্ডা যে জাতীয় জিনিস খাবেন আপনি একটু স্বস্তি পাবেন। আমি আইসক্রিম অনেক খাই, অনেক ফেভারিট আর কি আমার। আমি বাসায় অনেক খাই, বাসায় আনা হয় খাই, আবার বরফও খাই। ম্যাক্সিমাম আমি বরফটা বেশি খাই বাসায়। গরম তো অনেক বেশি, এটা তো কমানো যাচ্ছে না। এখন আইসক্রিম খেয়ে কিছুক্ষণের জন্য রিল্যাক্স থাকতে পারতেছি। ওয়াইফ বলছিল যে আইসক্রিম খাবে, এই গরমে আইসক্রিম ছাড়া অন্য কিছু খেতে যাচ্ছে না। প্যাকেটজাত আইসক্রিম ইন্ডাস্ট্রির 3টি ভিত হল কাপ, চকবার ও কোন। বিভিন্ন ফ্লেভারের এই পণ্যটির 95% কাঁচামাল আসে বিদেশ থেকে। চিনি সহ বাকি 5% পাওয়া যায় দেশেই। বিশ্ববাজারে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। দেশভাগ পরবর্তী ঢাকায় প্রথম আধুনিক আইসক্রিমের প্রচলন করে বেবি আইসক্রিম। তবে বর্তমানে মোট 60টি কোম্পানি দেশের আইসক্রিমের 90% বাজার দখল করে আছে। গেল বছর দেশের বাজারে আইসক্রিম বিক্রি হয়েছে
মোট ২,৩০০ কোটি টাকার। এবছরে যা হতে পারে ২,৮০০ কোটি টাকা। যে তাপমাত্রাটা থাকা মানে দরকার তার থেকে অনেক বেশি ছিল। সো স্বাভাবিকভাবেই আমাদের প্রোডাক্টের উপর যে ডিমান্ডটা, আইসক্রিমের যে ডিমান্ডটা, সেটা কিন্তু স্বাভাবিকের থেকে ৩-৪ গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছিল। মার্চ, এপ্রিল, মে এবং জুন এই 4 মাস আইসক্রিম বিক্রির সময়। এই 4 মাসেই আইসক্রিমের মোট বিক্রির 60% বিক্রি হয়। এবছর মার্চে গরম না পড়ায় এপ্রিল থেকে শুরু হয় এই পণ্যের চাহিদা। এবারের এপ্রিলের তীব্র গরমের সাথে সাথে পণ্যটির চাহিদা বাড়ে 3 থেকে 4 গুণ। রাতের পালাসহ 3 ধাপে 24 ঘন্টা কাজ করার পরেও চাহিদা মেটাতে হিমশিম অবস্থা হয় কোম্পানিগুলোর। আইসক্রিম একটা লজিস্টিক্স ড্রিভেন বিজনেস, কোল্ড চেইনের বিজনেস। এটার সাথে আমাদের ক্যাপাসিটির একটা বিষয় আছে। আমাদের আইসক্রিম উৎপাদনের শুরু থেকে একদম কনজিউমারের হাতে যাওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় জুড়ে কোল্ড চেইন মেনটেন করতে হয়। সো আসলে মানে চাইলেই হঠাৎ করে এই ক্যাপাসিটিগুলো বাড়ানো সম্ভব হয় না। দেশের সব জেলায় বিদ্যুৎ পৌঁছানোর সাথে সাথে দেশের সর্বোচ্চ পৌঁছে গেছে আইসক্রিম। বিদ্যুতের কারণে দোকানে দোকানে রাখা যাচ্ছে ফ্রিজ, সাথে এ পণ্যটিও। এবার দেশব্যাপী সর্বোচ্চ চাহিদায় পৌঁছেছে মোড়কজাত এ পণ্যটি। এ পরিস্থিতিতে কোম্পানিগুলো পণ্যভেদে 10 থেকে 15% দাম সমন্বয় করেছে। এই গরমে সবথেকে বেশি চাহিদা বেড়েছে আইসক্রিমের, আর তার সাথে সাথে বেড়েছে আইসক্রিমের বিক্রিও। তবে এইসব দোকানে আইসক্রিমের চাহিদা বাড়লেও বাড়েনি আইসক্রিমের যোগান। তাই বাড়তি যোগানের অভাবে অনেক ক্ষেত্রে আইসক্রিমের চাহিদা মেটাতে পারছে না এইসব দোকানিরা, এমনটাই বলছেন তারা। এখন তো সব আইসক্রিম পাইতেছি না, শুধু কোম্পানিতে যেমন 3-4 পদের আইসক্রিম আছে, আইসক্রিম তো হারা ডেলিভারি দিয়ে কুলাই পারতে পারতেছে না। কি আইসক্রিমের চাহিদাটা গরমের জন্য বেশি, মোটামুটি ডাবল বলা যায়, কিন্তু সেই পরিমাণ কোম্পানি দিতে পারতেছে না। 10টা আইটেমের ভিতরে 5টা দিছে, 5টা দেয় না। একটু প্রশান্তি পেতে সব বয়সী মানুষ ভিড় করছে আইসক্রিমের দোকানে। তবে আইসক্রিম সবচেয়ে বেশি পছন্দের শিশুদের কাছেই। গরমের মধ্যে আমার আইসক্রিম খেতে অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা গলা ঠান্ডা হয়ে যায়। গরমে আইসক্রিম খেতে অনেক ভালো লাগে বলে এই গরমে অনেক আইসক্রিম খেয়েছি। এবার এ বাণিজ্যিক খাতে প্রবৃদ্ধি প্রায় 25% হবার আশা করা হচ্ছে। তবে কিছু কোম্পানির ক্ষেত্রে 30 থেকে 40% প্রবৃদ্ধি আসবে বলে মনে করছে উৎপাদকরা। নেক্সট 5 ইয়ার্স পর্যন্ত আইসক্রিমের বিজনেস প্রচণ্ড গ্রোথ নিয়ে আগাবে। এরপরে 5 ইয়ার্সের পরে কী হবে সেটা তখন বোঝা যাবে আর কি। আলটিমেটলি ইয়ার এন্ডে সবাই মোটামুটি 20-25, ইভেন দ্যাট অনেকেই আছে 30-40% গ্রোথ নিয়েও এই বছরটা তারা ক্লোজ করতে পারবে আর। শুধু দোকান, সুপারশপ কিংবা শপিং মলেই আইসক্রিমকে ঘিরে আনাগোনা বাড়েনি। রাজধানীর অভিজাত হোটেলগুলোতেও বেড়েছে আইসক্রিমের চাহিদা। বিভিন্ন হোটেল আয়োজন করেছে আইসক্রিম উৎসবের, যেখানে পাওয়া যাচ্ছে হাতে বানানো সহ নানা স্বাদ সৌরভের আইসক্রিম। আমাদের এখানে যে আইসক্রিমগুলো আমরা বিক্রি করছি সেগুলো হলো টোটালি হোমমেড আইসক্রিম। আমাদের শেফরা এটা নিজেরা আমাদের ইন হাউসে তৈরি করেন। সো দিস ইজ ভেরি স্পেশাল অ্যান্ড দ্য টেস্ট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম অন্য জায়গায় আমরা যে আইসক্রিমগুলো খেয়ে থাকি তার থেকে। উদ্ভাবন বাড়িয়ে আমদানিমুখী খাত থেকে সরে এসে নিজস্ব কাঁচামাল ব্যবহারের মাধ্যমে এই খাতকে আরও লাভজনক করা সম্ভব বলে আশা করেন আইসক্রিম উৎপাদক ও বিপণনকারীরা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাইড্রোজেন জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। সব মিলিয়ে 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। সকালে রাজধানীতে আইইবির 61তম কনভেনশনে প্রকৌশলীদের উদ্দেশ্যে নানা পরামর্শ তুলে ধরেন সরকার প্রধান। আরো জানাচ্ছেন মুনাফ রশিদ। 3 দশক আগেও ঢাকার মোট আয়তনের 20% বেশি ছিল জলাভূমি। 17% কমে এখন যার পরিমাণ দাঁড়িয়েছে 3% নিচে। গেল বছরের গবেষণায় দেখা গেছে ঢাকা শহরে একদিকে সবুজ আচ্ছাদিত এলাকা ও জলাশয় কমেছে, অন্যদিকে কনক্রিট আচ্ছাদিত এলাকার পরিমাণ বেড়েছে। গত 3 দশকে ঢাকায় কনক্রিটের আচ্ছাদন বেড়েছে প্রায় 76%।
খেলার মাঠ, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের জন্য 2000 সালে সরকার একটি আইন প্রণয়ন করে, যেখানে প্রাকৃতিক এসব বিষয় ভাড়া, ইজারা বা হস্তান্তর করা যাবে না এবং তা অক্ষুণ্ণ রেখে উন্নয়ন কাজ করার নির্দেশনা রয়েছে। তবে এই আইন অনেকটা নির্ভর করে প্রকৌশলীদের পরিকল্পনার উপর। তাই প্রধানমন্ত্রী আবারও প্রকৌশলীদের এ বিষয়টি স্মরণ করিয়ে দেন। শনিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলাধার সংরক্ষণ না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। জলবায়ু ও পরিবেশ ঠিক রেখে উন্নয়ন কাজ করার পরামর্শ দেন সরকার প্রধান। রাস্তার পাশে যে জলাধারগুলি বেশিরভাগ ক্ষেত্রে সেখানে হয় দোকানপাট করে, নয় একটা বিল্ডিং বানায়। এটা চিন্তা করে না যে ঘন বর্ষণ হলে এই পানি শুধু আন্ডারগ্রাউন্ড থেকে টেনে নেওয়া সম্ভব না। সেই জন্য আমাদের জলাধার খুব দরকার। আমি দেখেছি অনেক সময় আপনারাই ডিজাইন বানান, ধরেন একটা বড় পুকুর খুবই চমৎকার, তার ভিতরেই বিল্ডিং করার একটা প্ল্যান নিয়ে এসে হাজির। তবে আমি আসার পর যে কটা এসেছে আমি সব বাতিল করে দিয়েছি, যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা বা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করব না। উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদ্যুতের উৎপাদনও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সেটি। 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, বিদ্যুতের উৎপাদন বাড়াতে আধুনিক বিদ্যুৎ উৎপাদন করা হবে। এজন্য ইতোমধ্যে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বহুমুখী উৎপাদন ইতিমধ্যে আমরা নিচ্ছি, কারণ রিনিউয়েবল এনার্জি আমরা করার পদক্ষেপ নিয়েছি। এছাড়া আমাদের কয়লা ভিত্তিকও আমরা করে যাচ্ছি, গ্যাস ভিত্তিক করে যাচ্ছি, তেল ভিত্তিক করেছি, বহুমুখী করে যাচ্ছি বিদ্যুতের চাহিদা মেটাতে। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। এখানে আমাদের গবেষণাও দরকার এবং এই হাইড্রোজেন বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সে বিষয়েও চিন্তাভাবনা করা এবং গবেষণা করা এবং সেদিকে এগিয়ে যাওয়া। খাদ্য শুধু উৎপাদন করলেই হবে না, এর দীর্ঘমেয়াদী সংরক্ষণ করার পরামর্শ দেন দেশপ্রধান। বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণের পর সরকারের এখন লক্ষ্য ভূমিহীনদের ভূমির আওতায় আনা। তার সরকার সেজন্য কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। 21টা জেলা, 334টা উপজেলা আমরা ঘোষণা দিতে পেরেছি ভূমিহীন গৃহহীন মুক্ত। ইনশাআল্লাহ এই বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন গৃহহীন থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। মুন্নাফ রশিদ, এখন ঢাকা। শিক্ষা বছরের পঞ্চম মাসে এসে মাধ্যমিকের 4টি শ্রেণীর 31টি বইয়ে প্রায় 150 সংশোধনী দিয়েছে এনসিটিবি। তবে 4 মাসেও অনেক ভুল এড়িয়ে গেছেন সংশোধনকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, বই লেখার প্রক্রিয়াগত ত্রুটির কারণে এমন ভুল থেকে বের হতে পারছেন না সংশ্লিষ্টরা। অন্যদিকে এনসিটিবি বলছে, চোখ এড়িয়ে যাওয়া ভুলের সংশোধনী দেওয়া হবে আবারও। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বছরের প্রথম দিন সারা দেশের সব প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দিয়েছে সরকার। বই উৎসবের পরদিনই 2রা জানুয়ারি পাঠ্য বইয়ের ভুলভ্রান্তি অসঙ্গতি নিয়ে প্রতিবেদন প্রচার করে এখন টেলিভিশন। একদিকে যেমন সময় উপযোগী অনেক বিষয় তুলে ধরা হয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে ভুল বানানের ছড়াছড়ি, সঙ্গে বেশ কিছু অসঙ্গতিও। যেখানে অষ্টম ও নবম শ্রেণীর বিভিন্ন বইয়ের তথ্যগত, বাক্যগত এবং বানানগত বিভিন্ন ভুল তুলে ধরা হয়। 2023 সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। সে বছরও ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের নানান ভুল ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে পাঠ্য বই নিয়ে আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, তখন গতবারের ন্যায় এবারও ভুল সংশোধনে উদ্যোগ নেয় সরকার। এতদিন পরে সংশোধনী দেয়া হলে সেগুলো শিক্ষকদের জানানো এবং শিক্ষার্থীদের নিজ নিজ বইয়ের সংযোজন নিশ্চিত করতে ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর 31টি বইয়ে প্রায় 150 ভুলের সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, যেখানে বাক্যগত, তথ্যগত আর বানানগত বিভিন্ন সংশোধনী দেয়া হয়েছে। আবার বইয়ের ভেতরে অপ্রয়োজনীয় শব্দ ও লাইন একেবারেই বাদ দেওয়া হয়েছে। শিক্ষা বছরের পঞ্চম মাসে এসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভুলের সংশোধনী প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। কিন্তু সব ভুলের কি সংশোধন হলো? সেটি যাচাই করতে গিয়ে মিলল, বেশ কিছু বইয়ে থাকা ভুলের কোনো সংশোধন হয়নি। 4 মাসেও সংশোধনকারীদের চোখ এড়িয়ে গেছে অনেক
সহজ ভুল। এই যেমন নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ে পৃথিবী অবাক তাকিয়ে রয় বাক্যটি 15 বারের মধ্যে 13 বারই ভুল করে পৃথিবীর জায়গায় পৃথিবী লেখা হলেও একবারও চোখে পড়েনি সংশোধনকারীদের। সংশোধন হয়নি অনেক নত্যবিধানের। পাকিস্তানের পাকিস্তান হওয়া প্রাতিষ্ঠানিকের প্রতিষ্ঠানিক নানা ভুল বানানের সংশোধনও হয়নি। এছাড়া বিভিন্ন জায়গায় বাক্য গঠনের ভুল তো আছেই। এমন ভুলে বই লেখায় প্রক্রিয়াগত ত্রুটিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলছেন এতে ক্ষতির মুখে পড়ছে শিক্ষার্থীরা। এখন বছরের মাঝামাঝি সময়, এখন আমরা পাঠ্যপুস্তক বিতরণ করেছি তো জানুয়ারিতে, তাহলে কেন আমরা এত দেরিতে এই কাজগুলো করি? যদি আমরা 3টা লেয়ারে রাখতাম, ধরেন একটা রাইটার গ্রুপ, সেই রাইটার গ্রুপের পরে একটা প্রুফ রিডিংয়ের জন্য ব্যবস্থা থাকবে, আরেকটা বিশেষজ্ঞ থাকবে তথ্যগত ভুল আছে কিনা, সেই সমস্ত প্রক্রিয়াগত দুর্বলতার কারণেই আমি মনে করি যে কর্তৃপক্ষ প্রতিবারই একই ভুল করে। এই প্রক্রিয়াই আসলে দুর্বলতা রয়েছে। ভুল, তারপরে একটু একদিকে বাক্য গঠন ভুল আছে। কেন বইয়ের এমন ভুল এড়িয়ে গেছে সংশোধনকারীরা? প্রশ্ন ছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এই সদস্যের কাছে। আমাদের একদিকে দশম শ্রেণীর লেখকের লেখার কাজগুলো চলছে, অন্যদিকে আমাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে। শুধু তাও না, এটার পাশাপাশি যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রতিনিয়তই বিভিন্ন সংস্থার বিভিন্ন কার্যক্রমে সাপোর্ট দিতে হচ্ছে। কারণ হচ্ছে এই নতুন কারিকুলামের অবজেক্টিভটার কারণে আমাদেরকে প্রতিনিয়তই মাওসির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে হচ্ছে, এবং ওই যে টিচার ট্রেনিং, ফিল্ড লেভেলের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষকদের ম্যানুয়াল, বিভিন্ন প্রশিক্ষণের ম্যানুয়াল তৈরি, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। এবং ফলে এখানটায় যে একেবারে নিবিড়ভাবে কাজ করবার যে সুযোগ, সেই সুযোগটা আসলে তাদের নাই, এবং সেই জন্যে হয়তো চোখ এড়িয়ে যাওয়ার সুযোগটা ছিল। এনসিটিবি বলছে যেসব ভুলের সংশোধনী দেয়া হয়নি, পরে তারও সংশোধন দেয়া হবে। আমরা সংশোধনী সব সময়ের জন্য দিতে তৈরি আছি, মানে যখনই যেটা দরকার হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। রাজশাহী বিভাগ থেকে আম পরিবহনে এবার ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের রুট পরিবর্তন করছে পশ্চিমাঞ্চল রেল। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঈশ্বরদী, ফরিদপুর ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় ঢুকবে ম্যাঙ্গো ট্রেন। আমসহ বছর জুড়ে অন্যান্য কাঁচামাল পরিবহনকেও গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। আরো জানাচ্ছেন রাকিবুল হাসান। দিগন্ত বিস্তৃত আমবাগানের এই সবুজ সাম্রাজ্য নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও রাজশাহীর চিরচেনা চিত্র। 4 জেলার 88,000 হেক্টর বাগানের পরিধি প্রতি বছরই বাড়ছে। এসব বাগান জুড়ে পরিপক্ক হয়ে উঠছে গোপালভোগ, হিরসাপাত, ল্যাংড়া, রানীপছন্দ সহ প্রায় 250 জাতের আম। বৈশাখের শেষ সময়ে সবুজ আম কিছুটা হলুদাভ হয়ে পেকে উঠছে। তাতে আগামী 15 থেকে 20 তারিখের মধ্যে গাছ থেকে আম পাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ করছে কৃষি বিভাগ, যা রোববারের মধ্যেই চূড়ান্ত করবে জেলা প্রশাসন। চলতি মৌসুমে রাজশাহী বিভাগের 4 জেলা থেকে আমের উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 12,18,550 টন, যা গেল বছরের চেয়ে 11,287 টন বেশি, যা বাজারে পাওয়া যাবে রসালো ফলের মাস জ্যৈষ্ঠের শুরু থেকেই। রাজশাহী অঞ্চলের বিপুল পরিমাণ আম বিভিন্ন জেলায় পৌঁছে দিতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে রেল বিভাগ। বিভাগের আম চাষি, ব্যবসায়ী, রপ্তানিকারক, ফল গবেষক, প্রশাসনের শীর্ষকর্তা সহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে রাজশাহীতে বৈঠক করে রেল মন্ত্রণালয়। আম পরিবহন নিয়ে কথা বলেন রেল সচিব, মহাব্যবস্থাপক, সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় রেলে আম পরিবহনের সুবিধা অসুবিধার কথা জানান আম চাষি, বাগানি, রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। এতে রহনপুর থেকে ঢাকা আম পরিবহনে সময় বেশি লাগা, ওয়াগন সমস্যা এবং বাগান থেকে স্টেশন হয়ে আমের আড়তে পৌঁছতে নানা জটিলতার কথা তুলে ধরেন তারা। এতে রহনপুর থেকে ঢাকা আম পরিবহনে সময় বেশি লাগা, ওয়াগন সমস্যা ও বাগান থেকে স্টেশন হয়ে আমের আড়তে পৌঁছতে নানা জটিলতার কথা তুলে ধরেন বক্তারা। রাস্তায় জ্যামের কারণে কোনো সময় যদি ওই গাড়িটা দুপুরে পৌঁছায়, তাহলে কিন্তু তিরপলের মধ্যে আম থেকে কিন্তু সান বানে কিন্তু আম কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আরেকটা আমরা কাজে লাগাতে পারি, যদি এদেরকে ইনভলভমেন্ট করতে পারি এই পক্ষদের, তাহলে রেলের মাধ্যমে যদি যে আমগুলা যাবে, আমগুলা কিন্তু নষ্ট হবে না। আমরা কুরিয়ারে যে ইটা দেয়, আমটা পৌঁছানোর পর একজন ভোক্তাকে বলে দেয় আপনার আম চলে এসছে, সেক্ষেত্রে ট্রেনে কিভাবে করা যায় স্যার? এই জিনিসটা একটু বিনীতভাবে দেখবেন স্যার।
রেলের মহাব্যবস্থাপক জানান, পূর্বের রহনপুর ঢাকা রুটের পরিবর্তে এবছর রহনপুর থেকে ঈশ্বরদী হয়ে ফরিদপুর ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় প্রবেশ করবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। তাতে সময় কমবে। রেলমন্ত্রী জানান, কুরিয়ার সার্ভিস, ট্রাক বা অন্যান্য পরিবহনের চেয়ে ট্রেনে মালামাল পরিবহনের খরচ কম। তাতে 1 টাকা 47 পয়সা থেকে 98 পয়সায় ঢাকায় আম পাঠাতে পারবেন ব্যবসায়ীরা। এসব ট্রেনে আম পরিবহন বাড়াতে কুরিয়ার সার্ভিসগুলোর সাথে চুক্তি করা হবে বলে জানান মন্ত্রী। আম ছাড়াও পান ও অন্যান্য কাঁচামাল পরিবহন সুবিধায় ট্রেনে শীতাতপ লাগেজ ভ্যান যুক্ত করার আশ্বাস দেন মন্ত্রী। রেলে আম পরিবহনের ব্যবস্থা করছেন। আমার কাছে আপনারা অনেকে বলছেন যে রাজশাহীতে প্রচুর পান হয়, এই পান পরিবহনের ব্যবস্থাও করার জন্য অন্যান্য শস্য যেগুলো আছে সেগুলো আমরা কৃষকদের সুবিধার জন্য আলোচনা করে ব্যবস্থা করব। এবছর 6টি বগি নিয়ে একটি ম্যাঙ্গো স্পেশাল ট্রেন গঠন করা হবে, যা প্রতিদিন 172 টন আম পরিবহন করতে পারবে। গেল 4 বছরে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের মাধ্যমে 39,95,789 কেজি আম পরিবহন করে রেল বিভাগ, যা থেকে আয় হয় 47,29,140 টাকা। রাকিবুল হাসান, এখন রাজশাহী। এদিকে বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন ফল, আম, কাঁঠাল, লিচু সহ অন্যান্য ফল। তবে মৌসুমের শুরুতে এসব ফল বিক্রি হচ্ছে চড়া দামে। বিক্রেতারা বলছেন, প্রথম দিকে বাজারে পাওয়া যাচ্ছে সাতক্ষীরার আম, তবে রাজশাহীর আম আসতে শুরু করলে দাম কিছুটা কমতে পারে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শামীমা রহমান শাম্মী। গ্রীষ্মকাল মানেই বাহারি সুস্বাদু ফলের সমাহার। আম, কাঁঠাল, লিচুর মৌ ঘ্রাণ চারপাশে, তাই বাজারগুলোতেও ফলের ডালি সাজিয়ে বসেছেন বিক্রেতারা। খুলনার বাজারের বিভিন্ন দোকানে শোভা পাচ্ছে সাতক্ষীরার গোপালভোগ আম আর বেশ কয়েক জাতের লিচু। প্রথম দিকে গোপালভোগ আম খুচরা বাজারে বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকায়, যা আগের বছর বিক্রি হয়েছিল 70 থেকে 80 টাকা কেজি দরে। এদিকে জাত ও মানভেদে 100 লিচু বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। যদিও মৌসুমের প্রথম ফল, তাই বেশি দামে কিনছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমের শুরুতে বাজারে সাতক্ষীরার আম আসতে শুরু করেছে। রাজশাহীর আম বাজারে আসলে দাম কিছুটা কমবে বলছেন তারা। আরো দাম কমলে মানুষ বেশি খাইতে পারবে, সাধারণ মানুষের খাওয়ার চাহিদাটা বাড়বে। লিচু এটা হচ্ছে অন্য বছরের তুলনায় এবার অনেক বেশি দাম আর কি। এখন বাচ্চারা যেহেতু আছে সেহেতু তো নিতেই হবে। এখন যে আম বেরোইছে বছরের প্রথম, যে দাম নিচ্ছে অনেক কম দাম নিচ্ছে হিসেবে, মাত্র অনলি 60 টাকা হয়ে যাবে কয়েকদিন পরে, এই 1 সপ্তাহের ভিতরে 60 টাকা হয়ে যাবে। এখন যে লিচু আছে মনে করেন যশোরের লিচু, তো চায়না থেকে বেরিয়েছে, পাতি বলে, মুজাফফর বলে, আরেকটা আছে আপনার আটির লিচু বলে, তারপর দাম 400 টাকা সহ, 500 টাকা সহ এরকম। এখন বর্তমানে 150 টাকা 140 এরকম আমরা বেচতেছি। সামনে যত দিন যাবে আমদানি বাড়বে, বিভিন্ন রকমের আম বের হবে, দামও একটু কমবে। চট্টগ্রামের খুচরা বাজারেও মিলছে আম ও লিচুর মতো রসালো সব ফল। তবে দেশি ফলের সরবরাহ বাড়ায় সেখানে কমতে শুরু করেছে বিদেশি ফলের চাহিদা। বর্তমানে বাজারে 250 টাকার চায়না আপেল বিক্রি হচ্ছে 200 টাকায়, আর মালটা কেজিতে 60 টাকা কমে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। বর্তমানে আম আসতেছে আমাদের সাতক্ষীরা থেকে, এরপরে আপনার হিমসাগর আসবে, ন্যাংড়া আসবে, আর যখন কানছাড়ের আম বাইর হবে তখন আরো একটু কমবে। কাস্টমার চাহিদা এখন হলো আমের দিকে, আর লেচুর দিকে, আর হলো কাঁঠালের দিকে, এই জন্য ফলের দামটা কম। মালটা আগে ছিল আপনার 260 থেকে 280 টাকা, 300 টাকা বিক্রি করছি, এখন হলো 200 টাকা 220 টাকা কেজি। গোল্ডেন আপেল আগে ছিল 300 টাকা 320 টাকা, এখন কেজি হলো 250 টাকা 260 টাকা, মানে ফলের দাম প্রচুর কমে গেছে। দেশে আমের বড় অংশের চাহিদাই পূরণ হয় রাজশাহীর আম থেকে। তবে রাজশাহীতে এখনও আম পাড়ার সময়সূচি প্রকাশ না করায় বাজারে দেখা মিলছে না মৌসুমি এই ফলের। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে 15ই মে থেকে বাজারে আসতে শুরু করবে গুটি জাতের আম, এবং 25 মে থেকে 1 জুনের মধ্যে আসবে উন্নত জাতের গোপালভোগ, লখনা, রানী পছন্দ ও ক্ষীরসাপাত আম। এরপর থেকে একে একে বাজারে মিলবে ল্যাংড়া, ফজলি, আম্রপালি ও আশ্বিনার মতো আমগুলো। এবার আম কিছুটা লেট, গুঠি আমগুলা আশা করছি যে 15 তারিখের পরেই শুরু হবে গুঠি জাতের আম। প্রজাতি ভিত্তিক আমগুলা এটা ডেট ওয়াইজ, যেমন হলো গোপালভোগ শুরু হবে, বরাবর গতবারও শুরু হয়েছিল, 20 থেকে 25-এর মধ্যে শুরু হবে। এখন আমরা আম প্যাকেটিং করছি,
আম প্যাকেটিং করলে আমটা এই যে এই প্যাকেটের মধ্যে 30 দিন পর্যন্ত 30 থেকে 40 দিন থাকে। এবছর রাজশাহী জেলার 19,602 হেক্টর জমি জুড়ে আমের বাগান করা হয়েছে, যেখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,164 টন আম। শামীমা রহমান শাম্মী, এখন। রিকশা থেকে বাথটাব, কয়েক হাজার প্লাস্টিকের বোতল এসব পাওয়া গেছে রাজধানীর খালগুলো থেকে, এবং এসব আবর্জনা যখন রাজধানীর ড্রেনে জমা হয়ে থাকে তখন বৃষ্টি হলে সেই পানি অপসারণ হয় না এবং দেখা দেয় জলাবদ্ধতা। আমরা যেন খালে, লেকে এবং বিশেষ করে আমাদের যে স্ট্রম ড্রেন যেটা আছে, স্ট্রম ড্রেনে কোনো ধরনের ময়লা না ফেলে। সায়েন্স ল্যাব থেকে নিয়ে যে নিউ মার্কেট এই ওভারব্রিজ পর্যন্ত এই জায়গাটা সবসময় বৃষ্টি হওয়ার সাথে সাথে আপনি ডুবে যায়। আমরা খুব কষ্টের মধ্যে আছি, ব্যবসায়ীরা অনেক কষ্টের মধ্যে আছে। এই সমস্যা আমি দেখেই যাচ্ছি, এইটার কোনো নিরসন আমি দেখতেছি না। এ নিয়ে জানাবো বিস্তারিত, তবে তার আগে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। রিকশা, বাথটাব, কম্বল, তোশক, কমোড, ফ্রিজের ভাঙা অংশ কি নেই খালে? প্লাস্টিকের বোতল তো মিলছে অহরহ। রাজধানীর বিভিন্ন খাল থেকে উদ্ধার করা এসব বস্তুই জলাবদ্ধতার অন্যতম কারণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বললেন, কোটি মানুষের বসবাসের এই রাজধানী জলাবদ্ধতা মুক্ত রাখতে সচেতন হতে হবে নগরবাসীকেই। আরো জানাচ্ছেন সিউল আহমেদ। এসব পণ্যের চিত্র দেখে মনে হতেই পারে এটি কোনো পুরাতন আসবাবপত্রের দোকান। তবে কিছুক্ষণের মধ্যেই আপনার এই ধারণা মিথ্যে প্রমাণিত হবে। এই সকল পণ্যগুলো রাজধানীর বিভিন্ন খাল থেকে অপসারণ করা হয়েছে। কি নেই এই খালগুলোতে? রিকশা থেকে শুরু করে বাথটাব, সাথে আছে কয়েক লাখ প্লাস্টিকের বোতল, আর রয়েছে কম্বল, তোশক, কমোড, ফ্রিজের ভাঙা অংশ। এ সকল পণ্যগুলো রাজধানীর বিভিন্ন ড্রেন হয়ে জমা হয় খালগুলোতে, আর এ কারণে রাজধানীতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, আর ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। যারা নগরবাসীকে ভোগান্তিতে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র। আইনে যদি কোনো ধরনের এরকম ব্যবস্থা থাকে, অবশ্যই যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মেয়র বলেন, খালগুলোকে পরিষ্কার করা হলেও জনসচেতনতার অভাবে রাজধানীবাসী খালগুলোতে বর্জ্য ফেলছে। তাই ঢাকাবাসীদের নিজেদের এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। আমরা যেন খালে, লেকে এবং বিশেষ করে আমাদের যে স্ট্রম ড্রেন যেটা আছে, স্ট্রম ড্রেনে কোনো ধরনের ময়লা না ফেলি। আমি গত 6 মাস যাবৎ আমরা এটা পরিষ্কার করছি, আর আরেক দিক দিয়ে কিন্তু আবার ভরাট হচ্ছে। একদিকে পরিষ্কার, আরেক দিকে ভরাট। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই আমি আজকে এই আয়োজনটা করেছি, যে আমি জনগণকে বলার জন্য যে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। এদিকে জলাবদ্ধতা নিরসনের সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সচেতন করা হয়। কোথায় ময়লার নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, কোথায় ফেলতে হবে না, সেটা সম্পর্কে দেখিয়েছে আমাদের, এখানে দেখানো হয়েছে আমাদের, এবং এটা আমরা আগে থেকেই জানতাম এবং আমাদেরকে ভালোভাবে আরও বোঝানো হয়েছে। জমা পানি ফেলে থাকলে এগুলো ফেলে দিব, 3 দিনের বেশি রাখবো না। আমাদের বাসায় যে গাছ লাগাই সেই টবগুলোতে পানি জমে থাকলে ওগুলো ফেলে দিব। জলাবদ্ধতা নিরসনে 16106 এই নম্বরে ফোন দিলে কুইক রেসপন্স টিম সাথে সাথে কাজ করবে। বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 10টি টিম কাজ করছে। সিউল আহমেদ, এখন, ঢাকা। গেল কয়েকদিনের বৃষ্টির সঙ্গে তারতম্য রয়েছে তাপমাত্রার, যা কিনা উপযুক্ত পরিবেশ তৈরি করেছে মশার প্রজননের। ময়লা আবর্জনায় পূর্ণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের খাল পরিণত হয়েছে মশার প্রজনন স্থলে। এলাকাবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের নেই কার্যকর কোনো ভূমিকা। আরও জানাচ্ছেন বাইজিৎ সাদ। তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি শুরু হয় ডেঙ্গু নিয়ে শঙ্কায় ভুগছেন ঢাকাবাসী। গত কয়েকদিনের বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হতেই ফের বাড়তে শুরু করেছে মশা, সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক।
গত 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন 1 জন আর আক্রান্ত হয়েছেন 31 জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2391 জন আর মৃত্যু হয়েছে 29 জনের। মিরপুর 12 নম্বর ডিওএইচএস থেকে সাগুফতা পর্যন্ত বয়ে যাওয়া এই খালটি এডিস আর কিউলেক্স মশার লার্ভার অন্যতম উৎস। ময়লা আবর্জনায় পূর্ণ এই খাল মশার নিরাপদ প্রজনন স্থল। ম্যাক্সিমাম টাইম এটার পচন পানি থাকে, পানির ফ্লোটা কম হয়, বদ্ধ হয়ে থাকে, বেশি এর জন্য মশাটা প্রোডাকশন। খালে এই পর্যন্ত ওষুধপত্র দেয় নাই, অনেক দিন আগে প্রায় বছরখানেক আগে পরিষ্কার করছিল। মশার কারণে অতিষ্ঠ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দিনে কিছুটা কম থাকলেও বিকেল সন্ধ্যায় স্থির থাকাটা দুঃসাধ্য। মশারি টাঙিয়েও যেন মিলছে না সুফল। মশা চারদিক থেকে ঘিরে মনে হয় উড়ে নিয়ে যায়। এত 9টার দিক মনে করেন রাত্রে মশারিটা নাই ঘুমাই, তাও মশারিতে কুলায় না, এত মশা। সন্ধ্যাটা হওয়ার সঙ্গে সঙ্গেই মনে করেন যে এত মশা যে দাঁড়াবো পুরো শরীর ঘিরে ফেলে মশা। মশা নিধন যন্ত্রপাতি কেনা, ডেঙ্গু মোকাবেলা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রচার কাজে প্রায় 122 কোটি টাকা বরাদ্দ রেখেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, মশা নিয়ন্ত্রণে তেমন কোনো পদক্ষেপ নেই কর্পোরেশনের। সিটি কর্পোরেশন কি করে আল্লাহ মাহমুদ ভালো জানে, আমাদের কিছু বলার নাই। শুনে অনেক বাজেট আছে, কি করে আল্লাহই ভালো জানে। মশা তো মারতে পারতেছে না, মশার কোনো ওষুধ দেয় না, এর জন্য আমাদের থাকা তো অনেক কষ্টই হয়ে যাইতেছে। বিশেষ করে সাগুপ্তা এলাকায় মানে মশা মারার কোনো চিন্তা ভাবনা মানে তাদের নাই। মানে এই যে সিটি কর্পোরেশন থেকে যে দেখা গেছে যে মশার ওষুধ ছিটানো হয়, তারপরে বিভিন্ন মেশিনের ওষুধ দেওয়া হয়, এই ধরনের কোনো মালাই দেখা যাচ্ছে না এদিকে। এদিকে গেল কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। আটকে থাকা পানিতে জন্মাতে পারে মশার লার্ভা। সাগুফতার এই খালটিতে চলছে বর্জ্য অপসারণ কাজ, ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। বাইজিদ সাদ, এখন, ঢাকা। সান্ধ্যবাজারের পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। হজযাত্রার তৃতীয় দিনে এসেও 25,000 যাত্রীর ভিসা জটিলতা কাটেনি। এজন্য সৌদি সরকারের কাছে ভিসার আবেদনের সময় বাড়াতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ, জানিয়েছেন ধর্ম সচিব। আজ 8টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় 3,200 জনের বেশি হজযাত্রী। আর জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। ইহরামের সেলাইবিহীন সাদা পোশাক, গন্তব্য কাবা গৃহ তাওয়াফ করতে আরাফার ময়দানের পথ। দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন হজ যাত্রীরা। হজ যাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। সেবার মান নিয়ে সন্তুষ্টি থাকলেও খরচ কমানোর দাবি তাদের। খরচ কমলে কাঙ্ক্ষিত কোঠা পূরণ করা সম্ভব হতো বলে মনে করেন হজ যাত্রীরা। খারাপ আমি এখনো পর্যন্ত কোনোটা দেখিনি। সরকারের ব্যবস্থাপনা খুব সুন্দর। আলহামদুলিল্লাহ যেতে পারছি, এজন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। অনেক দিনের সাধনা যে আমি হজে যাব, আল্লাহর রহমতে যেতে পারছি। আমরা আশা করতেছিলাম যে সময় যদি বাড়ানো হতো তাহলে অবশ্যই হয়তো হাজির সংখ্যা আরও বাড়তো, কারণ শেষ মুহূর্তে অনেক হাজি আমাদের কাছে আসছে যাওয়ার জন্য, কিন্তু আসলে ওই সময় আর কোনো কোটা ছিল না। চলতি বছর নিবন্ধনকারী 83,000-এরও বেশি হজ যাত্রী পরিবহনে প্রি হজ ফ্লাইট পরিচালিত হবে মোট 116টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে অর্ধেক, আর বাকি অর্ধেক করবে সৌদিয়া ও ফ্লাইনাস মিলে। এদিকে হজ অফিসের পরিচালক বললেন, চতুর্থ দফা সময় বাড়াতে কথা হচ্ছে সৌদি সরকারের সাথে। আমরা 59,417টি ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে। আজকে ভিসার শেষ দিন। আমরা আশা করছি যে যেসব এজেন্সি এখনও তাদের হজযাত্রীদের ভিসা করতে পারেনি, তারা ভিসা করার প্রক্রিয়ার মধ্যে আছেন। যেহেতু এটা ই ভিসা, অনলাইনেই সেটা কার্যক্রম হয় এবং সেটা অনলাইনেই সেই ভিসাটি জেনারেট হয়ে তাদের কাছে ফিরে আসে এবং তখন তারা এটা প্রিন্ট করে রাখেন। আর হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি বললেন, ভিসা জটিলতা কাটাতে কাজ চলছে। কোথাও কোনো সমস্যা নেই। আর আমাদের যে ভিসা হওয়ার সে ভিসাগুলিও হচ্ছে যথানিয়মে। আজকেই আশা করি হয়ে যাবে সব ভিসা এবং আর কোনো সমস্যা থাকবে না। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 10 জুন পর্যন্ত ফ্লাইট পরিচালনা হবে বাংলাদেশ থেকে। 20 জুন থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে শুরু করবেন হাজিরা।
জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। দর্শক, প্রতিবেদনে আমরা দেখছিলাম হজ যাত্রার যে চিত্র সেটি মূলত রয়েছে এবং একই সঙ্গে আমরা বলছিলাম যে ৩,২০০ জন আজকে হজ করার উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্প থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। হাসিব, এখন পর্যন্ত কতজন হজ যাত্রী মক্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেটি জানতে চাই, পাশাপাশি জানাবেন যে ভিসা নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা। যদি শুরুতে বলি, আজ ৩,২০০ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। যেমন আজকে মোট 8টি ফ্লাইটে ৩,২০০ জন যাত্রী রওনা দিয়েছেন এবং লাস্ট ফ্লাইট ছিল 7টা 40 মিনিটে। 7টা 40 মিনিট বেজে গেছে, অর্থাৎ আমরাও আশা করছি যে এই আজকে মোট ৩,২০০ যাত্রী ইতিমধ্যে বাংলাদেশ থেকে এই রওনা দিয়েছেন এবং সৌদি আরবের উদ্দেশ্যে, এবং তাদের অনেকেই সেখানে গিয়ে পৌঁছে গেছেন। এবং আপনি দেখছেন যে এই আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীরা এখানে অবস্থান করছেন। কমপক্ষে 6 ঘন্টা আগে আসতে তাদের বলা হয়েছে এবং কেউ তারও আগে, কেউ একদিন আগে এসেও কিন্তু এখানে অবস্থান করছেন। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং পরিবার পরিজন যারা সঙ্গী তারা অনেকে বাইরে অপেক্ষা করছেন আমরা দেখতে পেয়েছি। এবং এখানে হজযাত্রীরা তাদের লাগেজ সহ সব কিছু এবং কাগজপত্র আরও একবার চেক করে নিচ্ছেন। এবং এই ক্যাম্পে যেহেতু ভিসা, পাসপোর্ট এবং অন্যান্য সব কাগজপত্র আবার চেক করা এবং ইমিগ্রেশনের কাজ সহ সব কিছু করেই তারা রওনা দেবেন। এবং আজকে যে হজযাত্রীরা এখানে উপস্থিত হয়েছেন, আজকে আর কোনো ফ্লাইট নেই। 11 তারিখ, 12 তারিখ অর্থাৎ রাত 12টার পরেই আরেকটি ফ্লাইট আছে, সৌদি আরবের ফাইন্যান্স একটি ফ্লাইট। সেই ফ্লাইটে কিন্তু বেশ কিছু যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আগামীকালও কিন্তু প্রায় 8টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। তার মধ্যে যেমন 12টায় একটি রয়েছে রাত 3টায় এবং একটি রয়েছে ভোর 6টায়। এই যারা রাত 3টায় রওনা দেবেন তারাও কিন্তু এখানে এসে তাদের কাগজপত্র প্রস্তুত করছেন এবং তারা হজে যাবার উদ্দেশ্যে তারা প্রস্তুতি নিয়েছেন। এবং একই সঙ্গে যদি জানিয়ে রাখি যে এবার একটি বেশ জটিলতার সৃষ্টি হয়েছিল ভিসা পাওয়া নিয়ে, যেহেতু আজকে এই 11 তারিখ দ্বিতীয় দফা মেয়াদের শেষ দিন ছিল বাড়ানোর পরে, যেখানে প্রায় 86,000 হজযাত্রী হজের উদ্দেশ্যে যাবার জন্য ভিসার জন্য আবেদন করেছেন। সেখান থেকে মূলত মোট প্রায় অনেকেই ভিসা পাননি। যেমন আজকে সকাল থেকে আমরা যদি জানতে পেরেছিলাম প্রায় 20,000 যাত্রী ভিসা পাননি, এরকম একটি বিষয় আমরা জানতে পেরেছিলাম। তবে প্রতি মুহূর্তে যেহেতু অনলাইনে এসব কার্যক্রম হচ্ছে এবং প্রতি মুহূর্তে এই ভিসাগুলো তারা পেয়ে যাচ্ছেন। এখন প্রায় আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন প্রায় 4,000 মতো এখনও ভিসা অনেকে পাননি, তারা বাকি রয়েছেন। তবে সৌদি আরবের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়, তারাও জানাচ্ছে যে যেন এই বাকি কেউ যেন না থাকে, যারাই আবেদন করেছেন, নিবন্ধন করেছেন, তারাই যেন এই ভিসাটা পেয়ে যান। আমরা জানতে পেরেছি যে একই সঙ্গে এই হজযাত্রা শুরু হয়েছে এবং বাংলাদেশ থেকে যারা হজের জন্য যাওয়ার ইচ্ছা পোষণ করছেন তারাই কিন্তু সবাই এখানে এসে সকল কাগজপত্র এবং সকল ব্যাগ প্রস্তুত করে তারা এই আশকোনা হজ ক্যাম্প থেকেই তারা একটি বিমান বাংলাদেশের একটি গাড়িতে করেই তারা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছাচ্ছেন এবং তারপরে নির্দিষ্ট একটি ফ্লাইটে তারা রওনা করছেন। তো সব কিছু মিলিয়েই যে জটিলতাগুলো ছিল ভিসা পাওয়া নিয়ে, সেটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে এবং তারা সবাই ভিসা পাবেন বলে আশা করা যাচ্ছে। তো সব কিছুই স্বস্তির যাত্রা আশা করছে। এ ছিল তন্ময়। আশকোনা হজ ক্যাম্প থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। সান্ধ্যবাজারের পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার।
দেশের বাইরের প্রসঙ্গ, জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে 143টি রাষ্ট্র। এতে করে সাধারণ পরিষদ কক্ষে ফিলিস্তিনের পক্ষে বরাদ্দ হলো একটি আসন। যদিও এখনই কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না দেশটি। শুক্রবার উত্থাপিত প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা সহ 9টি দেশ। অন্যদিকে 25টি রাষ্ট্র ভোট দান থেকে বিরত ছিল। সাধারণ পরিষদের এই ভোটাভুটির মাধ্যমে এখনই পূর্ণ সদস্যের মর্যাদা না পেলেও ফিলিস্তিনকে জাতিসংঘের স্বীকৃতি দেওয়ার পক্ষে বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে এটি। পরবর্তী প্রক্রিয়া হিসেবে প্রস্তাবটি পাঠানো হবে নিরাপত্তা পরিষদে। গেল এপ্রিলে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একটি প্রস্তাব উঠলেও ভেটো দেওয়ার মাধ্যমে সেটি বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র। 2012 সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাচ্ছে ফিলিস্তিন। এই ছিল শান্তবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।